সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? এক ভাইবা বোর্ডের গল্প শোনো। এক ভাইবা বোর্ডে একজন প্রার্থী ভাইবা দিতে গেছে। তো পরীক্ষকরা দেখলেন যে সেই ভাইবা বোর্ডের পরীক্ষার্থীটা ঠকঠক 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 করে কাঁপতেছে। তো আপনি তো শীতে কাঁপছেন, বলল পরীক্ষক। বললেন যে আপনি তো শীতে কাঁপছেন। ভাইবা বোর্ডের সদস্য বললেন, স্যার কাঁপাকাঁপির কি দেখছেন স্যার? আপনি প্রশ্ন করা শুরু করেন, দেখবেন কাকে বলে কাঁপাকাঁপি। তো তোমরা যারা বাসায় আছো, বিভিন্ন ম্যাচে আছো, নিজের পড়ার টেবিলে আছো, যে যেখানেই আছো, সবাইকে এই এমন কাঁপাকাঁপির শীতের শুভেচ্ছা। এমন হিমেল শীত, পরিবেশটা খুব ভালো। লেপের ভিতর ঢুকে আশা করা যায় এই ক্লাস করতে মজা লাগবে। কেননা তোমাকে যদি এই শীতের মধ্যে উঠে স্নান করে পোশাক পরে আবার কলেজে আসতে হইতো, একটু হলেও খারাপ লাগতো। এই শীতে কেন ক্লাস হয়? আসলে উত্তরাঞ্চল ভারতের অনেক প্রদেশে কিন্তু শীতকালে ক্লাস বন্ধ থাকে, ঠিক আছে? তা আমাদের এদিকে প্রচণ্ড শীত পড়ে, তো এই শীতকালে ক্লাসটা একটু পরে হলে মনে হয় ভালো হতো, না? ঠিক না? তো যাক, এটাও এখন প্রয়োজন নেই, কারণ এখন তো আমরা নেটের সাহায্যে আমরা ঘরে বসে লেপের ভিতর ঢুকে পড়ছি, চা খেতে বিস্কুট খেতে কফি খেতে আমরা এখন ক্লাস করছি। তা আশা করা যায় তুমি শীতকে জয় করতে পেরেছো। প্রসঙ্গত বলে রাখি, দিনাজপুর সরকারি কলেজে অনেকগুলো ভালো ভালো স্বেচ্ছাসেবী সংগঠন আছে, যেমন কালের কণ্ঠে শুভ সংঘ আছে, তারপর পদার্থবিজ্ঞান বিভাগের ফিউশন সংগঠন আছে, এছাড়া গ্রিন ভয়েস নামক একটি সামাজিক সংগঠন আছে, নাট্য ও সাংস্কৃতিক ঐক্য জোট আছে। তোমরা যারা প্রথম এসেছো কলেজে, তোমরা এগুলো পাওনি, যার জন্য আমি তোমাদেরকে জানিয়ে রাখছি। এরা কিন্তু প্রচুর সামাজিক উন্নয়ন, সামাজিক কাজ করে থাকে, যেমন বৃক্ষরোপণ করে থাকে। কারো যদি রক্তের প্রয়োজন হয়, আমাদের কলেজে বাঁধন নামক একটি সংগঠন আছে, সেখানে রক্ত তোমাকে দিবে যদি কারো আত্মীয় স্বজনের রক্তের প্রয়োজন হয়। সব মিলে এই সামাজিক সংগঠনগুলো আমাদের ছাত্রছাত্রীগুলো ব্যাপক কাজ করে। এবং এখানে একটা সংগঠন আছে যারা শুধু চাকরির জন্যই পড়াশোনা করে এবং বেশ ভালো করে, এবং ওদের মধ্যে বেশ কয়েকজন বিসিএস ক্যাডারও হয়ে গেছে। সব মিলেই আমাদের কলেজ ক্যাম্পাস কিন্তু খুব ভরপুর একটা ক্যাম্পাস। তো সেই ক্যাম্পাসে তুমি এসেছো, যদিও ক্যাম্পাসে প্রবেশের এখনও অনুমতিটা পাওয়া নাই, কিন্তু এগুলো আছে। এগুলো জানিয়ে রাখলাম এই কারণে যে কেউ যদি তুমি কিছু করতে চাও, তাহলে সংগঠন যেমন আছে সেটাও যেমন প্রয়োজন, তেমনি তুমি ব্যক্তিগত উদ্যোগেও শীতের এই সময়টাতে মানুষকে একটু সহায়তা করতে পারো। বিশেষত গরিব মানুষকে তোমার যদি অব্যবহৃত সোয়েটার, অব্যবহৃত চাদর, অব্যবহৃত শার্ট বা জামা দিয়ে যদি সহায়তা করো, তাহলে ওই গরিব মানুষটা খুব উপকৃত হবে। আশা করা যায় তুমি নিজেই এটা বের করবে যে কি তোমার জন্য সুবিধাজনক। বাট এই শীতের সময়ে তুমি যদি মানুষকে একটু সহায়তা করতে পারো কোনোভাবে হোক, তাহলে সেটা তাদের জন্য খুব উপকার হবে, গরিব মানুষের জন্য। তো আমি জানি তুমি খুব মানবিক একজন লোক, মানবিক একজন ছাত্র, তোমার মধ্যে এখনও দয়া মায়া থেকে প্রচুর আছে, এগুলো যেন কাজে লাগে। ওকে, তাহলে আজকে আমরা পড়াবো এখন কৌণিক ঘূর্ণন গতি। তো ঘূর্ণন গতি সংক্রান্ত পড়াটাও গতিবিদ্যার মধ্যেই আছে, আমরা সেখান থেকেই পড়াচ্ছি ঘূর্ণন গতি। ধরা যাক তুমি যদি বলো যে ঘূর্ণন গতি কেন পড়বো স্যার, তাহলে ঘূর্ণন গতি ছাড়া তো আমাদের দৈনন্দিন জীবনটা অচলে। যদি গরমের দিন হয়, যদি ফ্যানটা না ঘোরে, তাহলে তো খুব খারাপ লাগবে। ফ্যানটা ঘোরে না, তখন দেখা গেল সুইচ টিপি করতে করতে ফ্যানটা খারাপই হয়ে গেছে। বলে ভাই মুখে বলতেছে ফ্যানটা খারাপই হয়ে গেছে, এই গরমের দিনে ফ্যান খারাপ হওয়ার সময় পাইলো না। তখন আরেকজন এসে বললো যে না, ওই ঘরে তো ফ্যান চলতেছে, এই ঘরে কেন চলবে না? তখন দেখা গেল যে কি কাট আউট কেটে গেছে, অথবা লাইন ফল্ট হয়েছে, যার জন্য এই ঘরে ফ্যানটা চলে না। তুমি আগেই মনে করছো ফ্যানটা খারাপ। ফ্যান না চললে যেমন তোমার খারাপ লাগে, গাড়ির চাকা না চললে কি দেশের অর্থনীতি চলবে? চলবে না। কলকারখানার চাকা যদি না ঘুরে, তাহলে কি দেশের অর্থনীতি চলবে না। তুমি যে সাইকেলটা চালিয়ে কলেজে যাবে, বা প্রাইভেটে যাবে, সেগুলো কিন্তু সম্পূর্ণ ঘূর্ণন গতির উপর নির্ভরশীল। মোটেও তোমার নয়, সরল রৈখিক গতি না, সবই ঘূর্ণন গতির উপর দিয়ে চলমান। তাহলে আমরা এই ঘূর্ণন গতি নিয়ে আজকে আমরা পড়বো, এবং ঘূর্ণন গতির এই পড়াটা শুধুমাত্র এই কলকারখানার চাকা থেকে শুরু করে ফ্যান ঘোরা তা না, বিমানেরও চাকা ঘোরে, বিমানেও কিন্তু ঘূর্ণন আছে। সব ক্ষেত্রেই আমাদের এটা কাজে লাগবে, এবং এটা হচ্ছে বেসিক একটা পড়া। অর্থাৎ প্রথম দিকের সরেয় সরে আর রসই দীর্ঘ। তোমরা যারা ভাবতেছো যে ফিজিক্স তো খুবই কঠিন, মোটেও না। ফিজিক্স তখনই কঠিন যখন তুমি সেটা পারো না। যখন তুমি এটাতে আনন্দ খুঁজে পাও, তখন সেটা তোমার কাছে খুব সহজ। তাহলে আমরা এখন পড়বো। এখন দেখো, প্রথমত হচ্ছে
বৃত্তাকার পথে যদি ঘূর্ণনরত একটা বস্তু যদি থাকে, তাহলে আমরা লক্ষ্য করো বৃত্তাকার পথে একটা বস্তু ঘুরছে, সেই বস্তু যদি ঘুরতে ঘুরতে এ থেকে বিতে আসে, তাহলে এই যে তার কৌণিক দূরত্ব, সেটা হচ্ছে তোমার কৌণিক সরণ। অর্থাৎ বৃত্তাকার পথে ঘূর্ণনরত একটি কণা যে কৌণিক দূরত্ব অতিক্রম করে নির্দিষ্ট সময়ে, তাকে আমরা বলি হচ্ছে কৌণিক সরণ। নির্দিষ্ট সময়ে ঘূর্ণায়মান বস্তু কণা যে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, এখন এই কৌণিক সরণ তুমি তো জানোই যে কোণ ইকুয়াল টু চাপ বাই ব্যাসার্ধ। লেখা কি দেখা যাচ্ছে? আমি কিন্তু তোমাদের কমেন্ট বক্স দেখবো। চাপ হচ্ছে এ বি আর ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এ বি ইকুয়াল টু থিটা ইকুয়াল টু এস বাই আর, অতএব এস ইকুয়াল টু থিটা আর। তাহলে আমি যদি এটাকে মানে লিখি আর কি, রৈখিক সরণ ইকুয়াল টু কৌণিক সরণ গুণন ব্যাসার্ধ। ঠিক আছে, এটা হচ্ছে সম্পর্ক। এটা যদি আমি কোণ ইকুয়াল টু চাপ বাই ব্যাসার্ধ না দিয়ে যদি আমি রৈখিক সরণের সঙ্গে কৌণিক সরণের সম্পর্ক করি, তাহলে কৌণিক সরণ কিন্তু একটি ভেক্টর রাশি। এখন ব্যাপার হচ্ছে, যদি আমরা এর কৌণিক সরণের একক যদি জানতে চাই, তাহলে একক আছে তিনটা। একটা হচ্ছে তোমার ডিগ্রি, হ্যাঁ, একটা হচ্ছে তোমার গ্রেডিয়ান, আর একটা হচ্ছে তোমার রেডিয়ান। আমরা রেডিয়ানটাই ব্যবহার করবো সেই পদ্ধতিতে। হ্যাঁ, রেডিয়ানটাই ব্যবহার করবো। তিন প্রকার কৌণিক সরণের একক হচ্ছে তিনটা। তার মধ্যে আমরা সরণটাই ব্যবহার করবো, রেডিয়ানটাই ব্যবহার করবো। বিভিন্ন বইয়ে এটাই লেখা আছে। হ্যাঁ, তাহলে এর মাত্রাও জানতে হবে। মাত্রা হলো কোণ ইকুয়াল টু কি হলো, চাপ বাই ব্যাসার্ধ। তাহলে চাপের মাত্রায় এল, ব্যাসার্ধের মাত্রায় এল। তাহলে আমরা এটাকে পাওয়ার বিয়োগ করলে হয়ে যাবে এল নট, এল টু দি পাওয়ার নট। ঠিক আছে, বা এল জিরো হলো। এটা হলো তোমার মাত্রা। এখন কৌণিক সরণে যে পড়াটা আমাদের লাগবে সেটা হচ্ছে এক রেডিয়ান কাকে বলে। এটা আমরা এসএসসি লেভেলে পড়েছি। এক রেডিয়ান কাকে বলে? রেডিয়ান একটু দেখে নিই। এক রেডিয়ান হলো ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে এক রেডিয়ান বলে। লক্ষ্য করলে দেখবা তুমি কিন্তু প্রায় আমার কাছে এই প্রশ্নটা করতে পারো যে স্যার আমি অমুক জায়গায় ক্লাস করছি তো আমার ভালো লাগে না, এইটা ক্লাস করতেছি তো ভালো লাগে। সেটা হচ্ছে নির্ভর করছে তুমি আমার কথাটা বুঝছো কি না। আর দ্বিতীয় হচ্ছে কি, তুমি যখন এসএসসি লেভেলে পড়েছিলে, 9-এ পড়েছিলে, তোমার মনে করো গতির সমীকরণ, তারপর ফিজিক্সের অন্যান্য অংশ, তুমি কিন্তু প্রথম দিকে অত বোঝোনি। আমি যেমন উৎপাদক কি প্রথমে সবাই বুঝে ফেলায় যে এটা মিডিল টার্ম নিয়মে হবে, এটা হচ্ছে এটা হচ্ছে তোমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে হবে। এটা কীভাবে বোঝে? মানুষ প্র্যাকটিস করতে শিখে ফেলায়, এবং পরবর্তীতে ক্লাস 10 এসে এক্সপার্ট হয়ে গেলে সবাই বলাবলি করে ও খুব অঙ্ক ভালো পারে। আসলে তা না, ততদিনে তোমার অঙ্কগুলো প্রায় মুখস্থ হয়ে যায়। কিন্তু এইচএসসি লেভেলে তোমার সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে কি, এখানে ফিজিক্সের বই আছে কমপক্ষে 6-7টা লেখকের বই বাজারে প্রচলিত, কেমিস্ট্রির 6-7টা বই। তুমি কার বই ছাড়ে কার বই ফলো করবো? আচ্ছা, যে কোনো একটা বই ফলো করলে, কিন্তু তুমি লক্ষ্য করো যে এত সময় কম, যে তুমি একদিনের পড়া পড়তে মনে করো আজকে পড়লা, কালকে পড়লা, তারপরের দিন পড়লা, তার আগের দিন পড়া ভুলে যাচ্ছে। কেন? তুমি আগে তো ওটা রিভাইজ করার সুযোগ পাওনি।
তো সুযোগটা হচ্ছে এই এসএসসি লেভেলে থাকে। তুমি উৎপাদক তুমি 9-এও করতে চাও, 10-এও করতে চাও, টেস্টের আগে তো ধুমসে করতে চাও, ফলে তো তোমার রেজাল্ট ভালো হচ্ছে। এখানে তুমি ফার্স্ট ইয়ার করতে না করতেই তোমার ঘাড়ে এসে বসবে সেকেন্ড ইয়ার, আর সেকেন্ড ইয়ার শেষ করতে না করতে ঘাড়ের উপর এসে পড়বে টেস্ট পরীক্ষা। আর যখন তুমি টেস্ট পরীক্ষা শেষ করে হাফ ছেড়ে ফর্ম ফিল আপ নিয়ে বসবে, তখন মাত্র সময় থাকবে তোমার হাতে 2 মাস, এই 2 মাস থাকবে ওরকমই আর কি। তো এই 2 মাসে তোমাকে সম্পূর্ণ 13টা বই শেষ করতে হবে, 13টা, এবং বইগুলোর আকার আকৃতিতে তুমি দেখতেই পাও। হ্যাঁ, আমি তোমাকে ভয় দেখাচ্ছি না, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি যে এই পড়াটা আমি যদি 2বার বলি তাতে মাইন্ড করার দরকার নেই, তাতে তোমার জন্য ভালো। কারণ আর রিভাইজে তুমি রিপিট করে পড়ার কোন সুযোগ খুব কম, মানে কোনো স্যারের কাছে। হ্যাঁ, ব্যাসার্ধের সমান বৃত্তচাপ, এই যে ব্যাসার্ধ এর সমান বৃত্তচাপ যদি আমি কেটে নিই, তাহলে কেন্দ্রে যে কোণ তৈরি করে তাকে আমরা বলি হচ্ছে 1 রেডিয়ান। তাহলে রেডিয়ান বিষয়টা কেমন হবে? 2 পাই রেডিয়ান, তোমরা রেডিয়ানকে জানো আমরা C দিয়ে লিখি, 2 পাই রেডিয়ান ইকুয়াল টু 360 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান ইকুয়াল টু 360 ভাগ 2 পাই। তোমার কি মনে হচ্ছে 1 হবে? না না, 1 রেডিয়ান ইকুয়াল টু 57.3 ডিগ্রি। এটা হচ্ছে তোমার টিক চিহ্নতে এসেছিল এক বছর। হ্যাঁ, এটা একবার এসেছিল যতদূর সম্ভব বরিশাল বোর্ডে একবার এসেছিল। তাহলে এটা আমাদের প্রশ্নটা চলে আসলো এখান থেকে। এখন রেডিয়ানের পর থেকে আমাদের প্রশ্ন হচ্ছে, পড়া হচ্ছে কৌণিক বেগ। এটা ইম্পর্টেন্ট পড়া। কৌণিক বেগ কাকে বলে? কৌণিক বেগ হচ্ছে একক সময়ে কৌণিক সরণের পরিবর্তনের হারকে কৌণিক বেগ বলে। একে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। ডব্লুটা। হ্যাঁ, তাহলে ওমেগা ইকুয়াল টু কি হবে? θ/t। ঠিক আছে, তাহলে ওমেগা ইকুয়াল টু θ/t। তোমরা কি ক্লাসে কেউ আছো কিনা? আমি একটু ক্লাসটা শেয়ার করে নিই। হ্যাঁ, ক্লাসটা অনেকক্ষণ ধরেই শেয়ার করা দরকার ছিল, ভুল করে করিনি। কই রে, ক্লাস আসে না কেন এখনো? পেয়েছি, দেখতেছি, দাঁড়াও ক্লাসটা শেয়ার করে নিই। আশা করা যায় তোমরা আমার সাথেই থাকবে ততক্ষণ। দেখি 10 কমেন্টস কি বলছে। স্যার আদাব, তনুশ্রী পর্ণা দেব শর্মা রেগুলার ছাত্রী, সে একজন। স্যার আদাব, আমি জানি না সে কোথা থেকে বলছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা লিখবে আমি অমুক জায়গা থেকে বলছি। হ্যাঁ, এটা আমরা গতদিন বলছিলাম, খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর বেগ দৈনন্দিন জীবনে কোথায় ব্যবহার করি। আমরা কিন্তু তোমাদের কাছে উত্তর চেয়েছিলাম, ঠিক আছে? তোমরা কিন্তু উত্তরটা দেও নাই, আমরা তোমাদের কাছেই চেয়েছিলাম। তো খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু, আরও কিছু উত্তর দেখি না কেন আগে, কে বলে কি বলে তারপর। ঠিক আছে, একটু থাক না সবার জন্য, 2-1 জন। আমরা উত্তর দিব যথাসময়। আমরা আজকেও কিছু প্রশ্ন দিব। ওকে, তাহলে আমরা পরের পড়াতে যাচ্ছি। সেটা হচ্ছে কৌণিক হয়ে গেল। আরেকটা দিই, দাঁড়াও, এখানে আরেকটা শেয়ার দিই, দেখি শেয়ারটা। ওকে, তাহলে আমাদের এটা ওমেগা θ/t হলো। এখন আমরা ওমেগা ইকুয়াল টু ওমেগার এককটা আমরা জানবো। ওমেগার একক, এর একক তো 3টেই হবে। একটা হলো ডিগ্রি পার সেকেন্ড, 2 নম্বর গ্রেডিয়ান পার সেকেন্ড, 3 নম্বর অবশ্যই রেডিয়ান পার সেকেন্ড। এইটা পরীক্ষা আসে।
বা এসআই পদ্ধতিতে যে দেওয়াটা সেটা এটাই দেওয়া আছে। এর মাত্রা এর মাত্রা এর মাত্রা হলো কোণ বাই সময়। কোণের আমরা এল নট বের করেছি টি, তাহলে এটাকে আমি এল নট টি ইনভার্স এটা লিখতে পারি, ঠিক আছে, আর শুধু টি ইনভার্স দিতে পারি। আচ্ছা, যদি তুমি বলো যে স্যার পরীক্ষাতে এইভাবে এটাকে ফাঁসাই দিতে পারে কিনা, ফাঁসাই দিতে পারে, তো দেখো এভাবে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, আমরা এটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমি তোমাদেরকে বলে রাখি যে সৃজনশীল প্রশ্ন বিষয়ক আমি একজন মাস্টার ট্রেনার, হ্যাঁ, এবং বোর্ডের গত 2 বছর ধরে আমি দিনাজপুর বোর্ডের কোশ্চিন তৈরি করছি। তো আমরা যখন আমরা যখন মডারেশনের ট্রেনিংটা করেছিলাম তখন খুব মজা হতো। এক একজন টিচাররা এক একটা প্রশ্ন তৈরি করে আনতেন এবং সেই প্রশ্নটার মধ্যে অসংখ্য আমরা ভুল বের করতে চেষ্টা করতাম সব সময়। শেষ পর্যন্ত সবার তর্ক বিতর্কের পর ওই প্রশ্নটা অ্যাপ্রুভড হতো। সেই প্রশ্নগুলাই কিন্তু প্রথম দিককার বইগুলোতে থাকতো। হ্যাঁ, এখন তো অনেক রকম প্রশ্ন দেখা যাচ্ছে। তা আমরা বোর্ডে যখন প্রশ্ন করি তখন এই ধরনের ব্যাপার হয়। তখন প্রশ্ন কিন্তু আমরা আজকে করব তোমার জন্যই, তোমার জন্য তাৎক্ষণিকভাবে কিছু প্রশ্ন করব, তাতে তুমি বুঝবে যে আর যাই হোক গাইড বই পড়ে এইচএসসিতে চলা যাবে না। তাহলে গাইড বই পড়ে যদি হতো তাহলে তো গাইড বইয়ের রমরমা ব্যবসা হতো। এসএসসি লেভেলে সেটা হয়, কারণ ওদের টপিক্সটা কম, তো যতগুলো প্রশ্ন করা হয়ে গেছে, যার জন্য ওই প্রশ্নগুলোর মধ্যে থেকেই ঘুরে ফিরে প্রশ্ন আসে। কিন্তু এইচএসসি লেভেলে প্রশ্ন মানে পড়ার বিস্তারটা অনেক বেশি, কাজে অনেক প্রশ্ন বানানো যায়, এখনও বানানো চলছেই প্রতি বছরে। হ্যাঁ, এবং প্রতিটা প্রশ্ন নতুন, কোনো প্রশ্ন রিপিট হয় না। কাজে তুমি মূল বই পড়ো, মূল বই পড়ে প্র্যাকটিস করো, মূল বইয়ের পিছনে যে অনুশীলনীগুলো আছে সেটা পড়ো, কিন্তু গাইড বইকে নেভার। গাইড বই পড়লে তোমার জন্য ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, তাই বলে গাইড বই একেবারে না, তোমার প্রয়োজন লাগলে তুমি অবশ্যই ব্যবহার করবে, কিন্তু গাইড বইকে আগে একেবারে অবশ্যম্ভাবী মনে করবো না এসএসসি লেভেলের মতো, যে অমুকের গাইড থেকে তো সব আসে, অমুক বইয়ের গাইড থেকে তো সব আসে, এরকম কিছু নাই এইচএসসি লেভেলে। আচ্ছা, এখন দেখো কৌণিক বেগের আরও কিছু আমরা ঘটনা পড়ব। কৌণিক বেগের সমীকরণ সমূহ দেখো, ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি। কিন্তু যদি কণাটি বৃত্তপথে একবার ঘুরে আসে তবে থিটা ইকুয়াল টু 2 পাই। তাহলে ওমেগা ইকুয়াল টু উপরে বসবে 2 পাই বাই টি। এটা একবার ঘুরে আসে। যদি কণাটি বৃত্তপথে n বার ঘুরে আসে তবে ওমেগা ইকুয়াল টু 2 পাই n বাই টি। এটা একটা সত্য। দেখো, আমি কিন্তু লেখার জন্য সময় দিচ্ছি তোমাকে, মনে করো না খালি দেখি। হ্যাঁ, আমি তো দেখবো, আমি দেখলেই সব মনে রাখি। তুমি যদি দেখলেই সব মনে রাখো, আমি একটা তোমাকে দিতে পারি, একটা উদাহরণ দিতে পারি। তুমি বলো দেখি, ঠিক গত সপ্তাহে এই সময়টাতে, এই আজকের দিনে এই সময়টাতে তুমি কি করছিলে? কাজে এরকম মনে হয় যে আজকে যা পড়াবে আমি খালি দেখবো আর লিখেও রাখবো, অসুবিধা নেই, এতে আমার মনে পড়বে না। মনে রাখার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে। চর্চার কোনো বিকল্প নাই। যে মেয়েটা গান গায় স্টেজে, তার বাসায় তুমি যে স্টেজে গান শুনে তুমি বাহ বাহ করলে, যে এত ভালো গান গাইলো মেয়েটা, ওর বাসায় যায় খোঁজ নিয়ে দেখো সে প্রতিদিন 1 ঘন্টা থেকে 2 ঘন্টা রেওয়াজ করে। রেওয়াজ যদি না করে তাহলে তার গলা ভালো থাকবে না। একটা যদি ছুরিকে তুমি ফেলে রাখো দিনের পর দিন, অবশ্যই ভোতা হয়ে যাবে। তুমি এসএসসির পর নিজের ব্রেনকে বসিয়ে রেখেছো, এটা অস্বীকার করতে পারবে না তুমি, যার জন্য তোমার ব্রেন হয়ে গেছে ভোতা। এখন লিখতেও চাচ্ছ না, থাক কি লিখবো, এটা তো বইয়েই আছে। এরকম অনেক কিছু মনে হবে তোমার, বাট লিখলে তোমার হচ্ছে কি ব্রেনের চর্চাটা বাড়বে। ওকে, আমরা এখন যাব ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি। বাট এটা ইকুয়াল টু আমরা এটাও লিখতে পারি, ওমেগা ইকুয়াল টু 2 পাই টি বাই এন। ঠিক আছে, টি বাই এন।
ধরা যাক এটা ঘুরতেছে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার, n বার ঘুরতে সময় লাগলো ছোট হাতের টি। হ্যাঁ, তাহলে 1 বার ঘুরতে সময় লাগে t/n। একবার ঘূর্ণনটাকে আমরা বলি হচ্ছে পর্যায়কাল। একবার ঘুরে আসার সময়টাকে আমরা বলি হচ্ছে পর্যায়কাল। হ্যাঁ, আমাদের সঙ্গে কিন্তু এই 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 চরম শীতের সময়ও আমাদেরকে কিন্তু এই টেকনিক্যাল সাপোর্ট দিয়ে যাচ্ছে আমাদের ল্যাবে অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ, ইমরান। তাকে ধন্যবাদ, তাকে আমি একদিন পরিচয় করিয়ে দিয়ে তোমাদের সঙ্গে, ঠিক আছে। সে কিন্তু যথেষ্ট মানে কঠোর পরিশ্রম করে তোমাদের জন্য। অর্থাৎ আমরা সবসময় সামনেটা দেখি, কিন্তু আড়ালে যে কত কলা কুশলী থাকে তাদের কথা আমরা বলতেও আমরা জানিও না। হ্যাঁ, এটার পিছনে টেকনিক্যালি সাপোর্টে আছেন আমাদের গণিত বিভাগে জাহিদুর, তারপর হচ্ছে রসায়নের রাকিবুল, তারপর হচ্ছে আমাদের আবদুল্লাহ স্যার। এরা যেমন আছেন তেমনি তাদের উপর ছাতার উপর মানে আমাদের সবার উপর মাথার ছায়া হয়ে দাঁড়িয়ে আছেন আমাদের কলেজের সুযোগ্য প্রিন্সিপাল অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ হোসেন স্যার। তাকে ধন্যবাদ তোমাদের মাধ্যমে জানিয়ে দিলাম। এখন কথা হচ্ছে, অনেক ছেলে, এই কথাটা কেন বললাম জানো, অনেক ছেলে মেয়ে কিন্তু নিজের কলেজের অধ্যক্ষের নাম পর্যন্ত বলতে পারে না। অধ্যক্ষের নাম পর্যন্ত বলতে পারে না। তো এই হচ্ছে কাহিনী, অধ্যক্ষের নাম বলতে পারে না, উপাধ্যক্ষের নাম বলতে পারে না, কলেজটি কত সালে প্রতিষ্ঠিত বলতে পারে না। এগুলো জানার দরকার আছে। তুমি তোমার বাবা আর মায়ের নাম বলতে পারবে না, এটা কেমন কথা হলো? ঠিক তেমনি এই কলেজের ছাত্র তুমি তোমার অভিভাবকের নাম বলতে পারবে না, এই কলেজের প্রিন্সিপালকে সেটা বলতে পারবে না, সেটা খুব লজ্জার বিষয়। সেই জন্য আমি জানিয়ে দিলাম হ্যাঁ তোমাকে, আমাদের কলেজের অধ্যক্ষের নাম প্রফেসর সৈয়দ মোহাম্মদ হোসেন স্যার। হ্যাঁ, ওকে। তাহলে আমরা ধরলো 2π/t। তাহলে এই যে 2π/t, তোমার কাছে ছোট্ট প্রশ্ন হলো, মজার প্রশ্ন, এই টি বড় না এই ছোট টি বড় না বড় টি বড়, কোনটা টি বড়? আমি কমেন্ট বক্সে দেখবো কে কেমন উত্তর দিচ্ছে। এটাই তোমার জন্য একটা বড় প্রশ্ন, ছোট টি বড় নাকি বড় টি বড়। ওকে, আচ্ছা। তাহলে ওমেগার আমরা অনেকগুলো সংজ্ঞা পাইলাম, কিন্তু তুমি দেখেছো আমরা এসএসসি লেভেলে পড়েছিলাম F = 1/t পড়েছিলাম না? তাহলে আমি লিখতে পারি ওমেগা = 2πf, অর্থাৎ কৌণিক। এটাকে তখন বলে যখন আমরা এটাকে এফ দিয়ে গুণ করি, এফ হচ্ছে কম্পাঙ্ক, কম্পাঙ্কের সঙ্গে যখন কোণ গুণ হয়, এটা তো কোণ, তখন এটার নাম হয়ে যায় কৌণিক কম্পাঙ্ক। তাই বলে তুমি আবার মনে করে না যে নর্মাল এফটাকে আমরা আবার রৈখিক কম্পাঙ্ক বলি, তা কিন্তু না, ওটাকে আমরা কম্পাঙ্কই বলি, ঠিক আছে। তাহলে এই যে কৌণিক কম্পাঙ্ক = হচ্ছে 2πf, এটাও কিন্তু পরীক্ষা আসে। কেমন করে আসে দেখাচ্ছি তোমাকে। তার আগে আমরা একবার সামারি করে নিই কী কী শিখলাম আজকে। তুমি দেখবে যে অনেকগুলো শিখছি আজকে আমরা। সামারি করে নিই কী কী। সামারি করার পর তোমার কাছে প্রশ্ন থাকলে ছোটো টি বড় না বড় টি বড়? হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা এদের কী কী সূত্র সমীকরণ সমূহ শিখলাম? সমীকরণ সমূহ কি? এক শিখেছি ওমেগা = θ/t। 2 নম্বর শিখেছি θ = 2πn, ঠিক আছে। 3 নম্বর শিখেছি ওমেগা = 2πn/t। 4 নম্বর শিখেছি ওমেগা = 2π/t। 5 নম্বর শিখেছি ওমেগা = 2πf। প্রত্যেকটাই টিক চিহ্নতে কীভাবে ব্যবহার করা যেতে পারে আমরা তোমাকে এখন দেখাবো। প্রত্যেকটাই আমরা দেখাবো তোমাকে যে কীভাবে এটা ব্যবহার করা যেতে পারে, মানে কিভাবে পরীক্ষায় তোমাকে লাভ দিতে পারে। রেডি? দেখা যাক আমরা কীভাবে একটা প্রশ্ন বানাই। আমি কিন্তু এখনই প্রশ্ন বানাবো। তুমি মনে করো যে প্রশ্ন আমি মুখস্থ করেছি, এখনই আমরা বানাবো একটা প্রশ্ন। কৌণিক বেগ থেকে একটা প্রশ্ন করব। প্রশ্ন হচ্ছে কৌণিক কম্পাঙ্কের একক কোনটি? 1 রেডিয়ান/সেকেন্ড, 2 কোনটি? প্রশ্ন কিভাবে করা হবে? ক গ
2 3 ঘ 1 2 আমরা এখনই প্রশ্ন বানালাম, ভুল থাকলেও তুমি লিখবা যে ভুল হয়েছে স্যার এখানে কোথাও। আর যদি মনে হয় যে না সঠিক হয়েছে কোনটা উত্তর, তাহলে তুমি উত্তর লেখো। কমেন্ট বক্সে আমি তোমাদের উত্তর দেখতে চাচ্ছি যে কোনটা হবে। আমরা বলেছিলাম ছোটটি বড় নাকি বড়টি বড়। এখানে একজন বলছে আমি খুলনার গোপা, হ্যাঁ এই যে এইভাবে বলবা যে কে কোথা থেকে বলছো, সে যেখান থেকেই বলো আমাদের জন্য খুব ভালো লাগবে যে তুমি কোথা থেকে বলছো। আই এম ডিজিসিসি মানে কি? গভর্নমেন্ট কলেজের পর আবার কি থাকবে তাহলে? একটা ডিজিসি লিখলেই তো হয়। একদম মিসরাত মিম বলছে ঢাকা থেকে, ফাইন এইভাবে বলবা। কোথা থেকে পড়া আমাদের কোনো সমস্যা নেই। রকেট কি বলছে? এ বলছে কি রকেটে? রকেট থেকে প্রশ্ন করিনি তো। ছোট টি বড়, এখন বলছে ছোট টি বড়, আর বলছে ছোট টি বড়। এই যে ফাইন, কি সুন্দর তোমরা অংশগ্রহণ করছো, আমরা তো বেশ মজা পাচ্ছি। টি ইজ গ্রেটার দ্যান টি, বাহ দারুণ তো। ছোট টি বড়। আবার বলছে তোমার বাসায় কোথায় সাইফুল? কে বলছে এটা? সাইফুলকে কেন জিজ্ঞাসা করছে? এখানে প্রশ্ন উত্তর, এখানে টি বড় টি ছোট, বাহ ফাইন দারুণ তো। সবাই শিখতে শুরু করেছে, খুব ভালো লাগছে প্রশ্নটা উত্তর। ওকে, তাহলে আমরা এটাকে প্রশ্ন দিয়েছি। দেখছো আমরা ক্লাসে কিন্তু আস্তে আস্তে আমরা প্রশ্নের ভিতরে ঢুকতে শুরু করছি। এবার আমরা দেখব ঠিক আছে, পর্যায়কাল টি এর সমীকরণ কোনটি? ঠিক আছে, এক দেখো, টি ইকুয়াল টু 1/f, টি ইকুয়াল টু আমি আবার বলছি, একজন সৃজনশীল মাস্টার ট্রেনার হিসেবে আমি সঙ্গে সঙ্গেই প্রশ্ন করব, সঙ্গে সঙ্গেই প্রশ্ন বানাবো। ভুল হলে সেটা ধরা পড়ে যাবে, অসুবিধা নেই, কিন্তু আমি প্রশ্ন সঙ্গে সঙ্গে বানাবো। এবং তোমাকে জেনে রাখা ভালো যে তোমাকেও এই ধরনের দক্ষ হতে হবে। তুমি মনে করে না যে অমুক গাইড বই থেকে পড়লে আমি প্রশ্ন উত্তরগুলো কমন পাবো, বরঞ্চ গাইড বইয়ে ভুল পাওয়ার সম্ভাবনা বেশি। বলেন কোনটা রাইট? ঠিক আছে, আমরা এটা প্রশ্ন করে ফেললাম। আমরা কমেন্ট বক্সে দেখবো কারা কেমন উত্তর দিচ্ছে। ঠিক আছে, অবশ্যই এখনই আসবে না, কেননা আমাদের এই এটা একটু স্লো আছে তো, নেট একটু পরে পরে উত্তর হবে। বিরল থেকে আমাদের আছে, তারপর হচ্ছে কি এটা এনামুল হক হচ্ছে পার্বতীর থেকে। আসিফুর রহমান নামে আমাদের একটা ছাত্র যে সঠিক উত্তর দিয়েছে, তাকে তো আমি পুরস্কার দিতে চেয়েছিলাম, সেটা যোগাযোগ করেনি। হ্যাঁ, সেটা উত্তর, এটা আগের বছরের। খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর বেগ দৈনন্দিন জীবনে কোথায় ব্যবহৃত হয়, আমরা বলবো তো। আরেকটু দেখি উত্তরটা কে বলে। রকেটে খারাপভাবে নিক্ষেপ করতেছি না, রকেট। ও বলছে যে রকেটে খারাপভাবে নিক্ষিপ্ত বস্তুর গতিবেগ। রকেট কি সোজা খাড়া যায়? হ্যাঁ, বলা যেতে পারে, খারাপভাবে রকেট নিক্ষেপ করা যেতে পারে। হ্যাঁ ঠিক আছে, ভালো কথা, রকেটে হবে। খারাপভাবে রকেট নিক্ষেপ করি। আর সবচেয়ে বড় কথা, তোমরা টাইটানিক দেখেছো? টাইটানিক মুভিতে দেখবা, যখন টাইটানিক জাহাজটা ডুবে যায়, তখন অনেক ধরনের ফ্লেয়ার ছুঁড়ে মারা হয়। ফ্লেয়ার ছুঁড়ে মারলে হয় কি, ফ্লেয়ারটা যায় করে কি, প্রচণ্ড জোরে বিস্ফোরিত হয়, এবং সেই বিস্ফোরিত হলে আলো ছড়িয়ে পড়ে। তো সেই ধরনের কাহিনী আমরা অনেক ফটকা ফুটিয়ে থাকি, অনেক ফটকা যেগুলো সোজা খারাপভাবে যায় এইভাবে ফাটে আলোকিত হয়। তো আমাদের যুদ্ধক্ষেত্রে ওই ধরনের ফ্লেয়ার নামক একটা অস্ত্র আছে। সেই অস্ত্রটাকে খারাপভাবে নিক্ষেপ করলে, খারাপভাবেই নিক্ষেপ করার যন্ত্র থাকে, খারাপভাবে নিক্ষেপ করলে সোজা উপরে যাবে, যায় বিস্ফোরিত হবে। এখন মনে করো একটা যুদ্ধক্ষেত্রে তুমি আটকা পড়ছো, যুদ্ধ তো বেশিরভাগ সময় রাত্রে হয়, চারিদিক দিয়ে শত্রুতা ঘিরে রাখছে, তোমার কাছে হচ্ছে ফ্লেয়ার। তুমি কি করবে? তোমাকে অবশ্যই মেরে পালিয়ে যেতে হবে। তুমি যদি ফ্লেয়ারটা ছুঁড়ে মারো, তাহলে আলোকিত হবে এলাকাটা। আলোকিত হলেও তুমি অন্ধকারে থাকবে, কেননা ওর বৈশিষ্ট্য আছে, ও চারপাশে আলোকিত করবে। তাহলে তুমি সৈন্যরা হকচকিয়ে যাবে তোমার আলো দেখে, এবং তাদেরকে তুমি গুলি টুলি করে ওখান থেকে বেরিয়ে যেতে পারবা। কাজে দৈনন্দিন জীবনে ফটকা ফুটানো হোক, বা মানে লম্বা, যেটা সোজা লম্বা মারা যায়, রকেট ফটকা হোক,
রকেট হোক, এগুলো সবগুলোই হচ্ছে তোমার দৈনন্দিন জীবনে আছে। ওই যে বলছি যে আমরা যখন পড়ি তখন ওর অ্যাপ্লিকেশনগুলো কিন্তু দেখি না, অ্যাপ্লিকেশনগুলো আসলে বইগুলোতেও নাই, এটাও ঠিক, বইগুলোতে নাই। কিন্তু যদি আমি ফিজিক্সকে ভালোবাসি তাহলে এই আনন্দটা আমাকে খুঁজে বের করতে হবে, তাহলে মজা লাগবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পর্যায়কাল টি এর একটা সমীকরণ আমরা করে ফেললাম। এখন আমরা অন্য পড়াতে যাব, আশা করা যায় তুমি উত্তরগুলো দিবে যে কোনটা কোনটা রাইট। এখন আমরা যাব কৌণিক বেগ ও রৈখিক বেগের মধ্যে সম্পর্ক। রৈখিক বেগের মধ্যে সম্পর্ক আমার খুব ভালো লাগছে, তোমরা দূরে থেকেও যে এই ক্লাসটা ঢুকছো, ক্লাসটা যে করতেছো, আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, তাহলে রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে আমরা সম্পর্ক নির্ণয় করবো এখন, এবং এটাও খুব ইম্পর্টেন্ট। আমরা জানি কৌণিক বেগ ইকুয়াল টু, যদি বৃত্তাকার পথে ঘুরে, কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু 2π/t, অতএব t ইকুয়াল টু 2π/ω, নাম্বার 1। আবার রৈখিক বেগ v ইকুয়াল টু 2πr/, এটা হচ্ছে পরিধি, এমনিতে যদি সেই এই বরাবর রাস্তা দিয়ে হেঁটে আছে তাহলে পরিধি হবে t, 2πr/v, নাম্বার 2। তাহলে আমরা 1 ও 2কে 1 ও 2 হতে পাই 1, এটা হচ্ছে সহজ পড়া, কঠিন পড়াও আছে ইসাকের বই। 1 ও 2 হতে পাই 2π/ω ইকুয়াল টু 2πr/v, তাহলে 2π কাটা গেল, অর্থাৎ v ইকুয়াল টু ω/r, এই পড়া। এটা দৈনন্দিন জীবনে অ্যাপ্লিকেশন কি, এটা দৈনন্দিন জীবনে কি দরকার আছে, এটার দৈনন্দিন জীবনের ব্যাখ্যা কি, দৈনন্দিন জীবনে কি প্রয়োজন আছে। ঠিক আছে, এটা আমরা একটু পরে উত্তর দিব, অসুবিধা নাই। এই যে কেউ বলতে শুরু করছে টি ইজ গ্রেটার দেন ছোট টি, বাহ, অনেক সুন্দর সুন্দর উত্তর আসছে। আচ্ছা, আমরা আরও দেখবো, আমরা এর একটা অ্যাপ্লিকেশন নিয়ে তোমাদেরকে ভাবতে শুরু করছি, এটা কি কাজে লাগে। এটা আমরা উত্তর আজকেই দিয়ে দেবো, দেরি করবো না। আচ্ছা, এর পরের প্রশ্নটা হচ্ছে, পরের পড়াটা হচ্ছে যে যদি আমি এটাকে এটাকে চিন্তা করি, যেখানে ওমেগা কোথায় স্যার, ওমেগা কোথায় দেখা যাচ্ছে না, এই যে এটা হলো ভি, এটা হলো আর, এইটা হলো ওমেগা। অর্থাৎ তুমি যদি চাবির রিংটাকে যদি এইভাবে ঘোরাও, হাতে চাবির রিং নিয়ে যদি এইভাবে ঘোরাও, তো চাবির রিং উঠে দৌড় দিবে না, দ্যাট ইজ এটা। তো এইটা হচ্ছে তোমার ওমেগার দিক, কিন্তু ওমেগা না, ওমেগার দিক। তাহলে ওমেগা আছে এদিকে, তাহলে এই ওমেগাকে তো আঁকানো এইভাবে সম্ভব না, এইভাবে এঁকে দেওয়া হয়, শোয়াই দিলে হবে এটা। তাহলে তুমি বলো, এটা যদি ওমেগা হয়, এটা যদি আর হয়, তাহলে মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তাহলে আমি এটাকে লিখতে পারি ভি ইকুয়াল টু ওমেগা আর সাইন 90 ডিগ্রি। কেন স্যার, আপনি দেখেন সাইন কেন নিলেন, কারণ সাইন 90 ডিগ্রি নিলে এর মান 1, আর 1 নিলে ওমেগা আর থাকে গেল। ঠিক আছে, এখন যদি তুমি বলো আমি এটাকে ভেক্টরে রূপান্তর করব, তাহলে অবশ্যই এখানে একটা একক ভেক্টর দিয়ে গুণ করতে হবে, ওমেগা আর সাইন 90 ডিগ্রি। তুমি জেনেছো যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু ইটা এ বি সাইন থিটা। তাহলে আমি লিখলাম ভি ইকুয়াল টু আর ক্রস ওমেগা। ঠিক আছে, এই হলো আমাদের অর্থাৎ রৈখিক বেগ হলো ব্যাসার্ধ এবং কৌণিক বেগের ক্রস গুণফল। এখন আমি আবার বলছি, ব্যাসার্ধ ভেক্টর হলো রৈখিক বেগ হলো ব্যাসার্ধ ভেক্টর এবং কৌণিক বেগের ক্রস গুণফল। 2-3 বার বলে আমরা বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি আবার বলছি ভি ইকুয়াল টু ওমেগা আর, তাহলে ভি ইকুয়াল টু ওমেগা আর ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি। যুক্তি কি, যুক্তি হচ্ছে ওমেগা হচ্ছে এটা আর হচ্ছে এটা, তাহলে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, আর তাছাড়া সাইন 90 ডিগ্রির মান 1, কাজে এর বদলে এটা লেখা যায়। এখন যদি আমি একটা ভেক্টর করি, তুমি জানো যে কোনো জিনিস, এটা যদি 6 হয়, এটাকে যদি আমি ভেক্টর বানাই তাহলে এটা হবে 6
একক ভেক্টর, মানে একক ভেক্টর দিয়ে গুণ করতে হবে, তাহলে আমি ওখানে একক ভেক্টর গুণ করলাম। এখন যদি বলা হয় তোমাকে যে কি এর অ্যাপ্লিকেশন, কি এর ফলাফল, কি এমন কাজে লাগে, ভি ইকুয়াল টু ওমেগা আর আমি শিখলাম স্যার, তা আমার কি কাজে লাগবে দৈনন্দিন জীবনে, তো সেটা একটু দেখে নেওয়া যাক। 1 নম্বর, তেলের ঘানি টানার সময় দূরবর্তী গরুকে বেশি বেগে দৌড়াতে হয় কেন, অথবা দূরবর্তী গরুটা ক্লান্ত হয়ে যায় কেন। 2 নম্বর, বৃত্তাকার দৌড়ের ট্রাকে খেলোয়াড়দের আগে পিছে করে দাঁড়াতে হয় কেন, আগে পিছে করে দাঁড়াতে হয় কেন, আগে পিছে করে দাঁড়াতে হবে কেন। তোমরা দেখেছো আমি একটা করে যুক্তি দিচ্ছি, এই দুটো প্রশ্নের আপাতত উত্তর হচ্ছে ভি ইকুয়াল টু ওমেগা। আমি দেখাই দিচ্ছি, তুমি আগে লিখে নাও যে কী প্রশ্ন দিল স্যার, একটু বুঝে নিই কী পড়া আছে। কেউ কোনো প্রশ্ন দিয়েছে? হ্যাঁ, প্রশ্ন কেন কম আসছে, কেন প্রশ্ন কিন্তু কম আসছে। প্রশ্ন কম আসলে তো হবে না, মনে হয় একটু বেশি প্রশ্ন থাকতে হবে, তোমাদের কাছে প্রশ্ন আশা করতেছি। তোমরা যারা ঢাকা বা অন্যান্য জায়গাতে খুলনা থেকে দিচ্ছ, তারা কি দিনাজপুরের লোক? এটা একটু জানতে চাচ্ছিলাম। ওকে, তাহলে আমরা এর পরে মানে আমি যেমন একজনকে দেখলাম খুলনা থেকে দেখছে, একজন দেখছে ঢাকা থেকে, কেন তোমরা মানে কেন আমাদেরকে বেছে নিলে? আমরা খুশি, কিন্তু কেন আমাদেরকে কেন বেছে নিচ্ছ, এটাই আমরা একটু জানার শখ আর কি। দেখো, এখন তেলের ঘানি তোমরা টানা দেখছো কিনা জানি না, যদি না থেকে জেনে থাকো, বাংলাদেশে একটু জাতীয় পুরস্কার প্রাপ্ত পাওয়া ছবি আছে, ছবির নাম ঘানি, সেই ঘানি ছবিটা দেখতে পারো। হ্যাঁ, তো সেটা দেখো। এখন তেলের ঘানি টানার সময় কেন্দ্রে থাকে হচ্ছে তেল পেশা মেশিনটা, আর এরকম বৃত্তাকার পথে এই যে স্যার দেখেন, এইখানে একটা গরু থাকে বাঁধা, এখানে একটা গরু বাঁধা থাকে, 2টা গরু থাকে সাধারণত, বড় হলে 3টাও করা যাবে। তখন এই গরুটা মনে করো এই বৃত্তাকার পথে এই পরিমাণ দূরত্ব অতিক্রম করলো টি সময়ে। সবার জন্য তো কোণ একই নাকি, সবার জন্য কোণ একই না? তো তুমি লক্ষ্য করো যে যদি এখান থেকে এ থেকে বিতে যায়, তাহলে একই সময়ে তাকে হয়তো এখান থেকে এখানে যেতে হচ্ছে অনেক রাস্তা, আবার একই সময় এখান থেকে এখানে যেতে হচ্ছে আরও অনেক রাস্তা। তো যখন তুমি ভি ইকুয়াল টু ওমেগা আর বলবে, তো লক্ষ্য করো যে এখানে থিটা বাই টি, মানে একই সময় সবাইকে কৌণিক দূরত্ব সমান যেতে হবে, তার মানে ওমেগা হলো ধ্রুবক। তো ওমেগা যখন ধ্রুবক হবে, তাহলে ভি প্রপোর্শনাল আর হবে। তাহলে ভি প্রপোর্শনাল আর মানে কি, অর্থাৎ যত আর বাড়বে তত তাকে বেশি বেগে দৌড়াতে হবে। এই কারণে বৃত্তাকার পথে যে গরুগুলো দৌড়ায়, তার মানে প্রান্তের দিকে যে গরুটা থাকে, মানে দূরবর্তী যে গরু থাকে, ওই গরুটা বেশি ক্লান্ত হয়, মুখে ফেনা উঠে যায়, কারণ ওকে অনেক দৌড়াইতে হয়। তুমি জেনারেল নলেজ দিয়ে বলো না, যে থাকবে তো সামান্য একটা বৃত্ত ঘুরে আসবে, আর ওকে কত বড় বৃত্ত ঘুরে আসতে হবে এই গরুটাকে, কাজে ওই গরুটা বেশি ক্লান্ত হবে। এই জন্য যারা তেলের ঘানি টানায়, তারা ফিজিক্স বোঝে না, কিন্তু তারা এটা জানে যে এই প্রান্তে একটা তাগড়া গরুকে দিতে হবে যে বেশিক্ষণ ধরে দৌড়াইতে পারবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে বেশ মজা লাগছে না? এখন তুমি যখন বললাম না, তুমি যখন মজাটা পেতে শুরু করবে ফিজিক্সের, তখন মনে হবে হ্যাঁ, আরে এ তো দৈনন্দিন জীবনে প্রচুর মজা। যেমন মনে করো দৌড়ের ট্রাক, একটা দৌড়ের ট্রাকে যখন তুমি দেখবা, হরলিক্সের বিজ্ঞাপনে আগে দেখানো হতো, যদি সোজা হতো ট্রাকটা কোনো সমস্যা নেই, কিন্তু বলছি বৃত্তাকার পথে যদি ঘুরতে হয়, তাহলে তুমি নিশ্চয়ই চিন্তা করো, মনে করো 100 মিটার দৌড়ের, তাহলে যদি এখানে দাঁড়ায়, একজন যদি এখানে দাঁড়ায়, এখানে রহিম দাঁড়ালো, এখানে করিম দাঁড়ালো, এখানে মুন্না দাঁড়াইলো, 3জনে কি সমান দৌড়াবে? না। তখন কি করা হয়, সমান যেন দৌড়াইতে পারে, তখন হিসাব করে এখানে একজনকে দাঁড় করানো হয়, এখানে একজনকে দাঁড় করানো হয়, হ্যাঁ, এখানে একজনকে দাঁড় করানো হয়, এখানে একজন, 3জনের অতিক্রান্ত দূরত্বটা যেন সমান হয়,
সেই কারণে বৃত্তাকার পথে ঘূর্ণনরত যদি ট্র্যাক বানানো হয় তাহলে কিন্তু আগে পিছিয়ে করে দাঁড়ায়। দেখবা যদি লাইনটা দেখবে একজন অনেক আগে দাঁড়িয়েছে, প্রান্তের দিকে যে আছে সে অনেক আগে দাঁড়িয়েছে, আর যে এই প্রান্তের দিকে আছে সে আরও এই পাশে এসে দাঁড়িয়েছে। তো ঠিক আছে, আমরা এবার আমরা অন্য পড়ায় চলে যাই। আমরা এবার যাব হচ্ছে কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণ আজকে আমরা পড়া শেষ করলে আর 1-2 দিনের ক্লাস আমরা শেষ করে দেবো। হ্যাঁ, কৌণিক ত্বরণ তোমাদেরকে তখন খুব মিস করব, কারণ আরেকজন স্যার আসবে। কৌণিক ত্বরণ সময়ের সাথে অসম কৌণিক বেগ বৃদ্ধির হারকে আলফা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এর একক কি? এর একক হলো রেডিয়ান, আমরা একটাই দিলাম। হ্যাঁ, আর এর মাত্রা হলো T−2। ঠিক আছে, আর মাত্রা সংক্রান্ত একটা প্রশ্ন তো করতে চাইলাম। ঠিক আছে, মাত্রা সংক্রান্ত একটা প্রশ্ন করতে চাইলাম, সেই প্রশ্নটা আমরা এখন একটু করে দিচ্ছি। দেখো, ওকে, তাহলে এর একক হলো এটা। আচ্ছা, এখন তাহলে এর একক হলো মাত্রা হলো, এর সম্পর্কটাও আমরা বের করবো একটু পরে। দাঁড়াও, আমরা একটু দেখে নিই আগে যে কৌণিক বেগের মাত্রা কোনটি। কৌণিক বেগের মাত্রা কোনটি? আজকে যে ঠান্ডা রে, হাত দিচ্ছি গালে তো ঠান্ডা হয়ে যাচ্ছি। কোনটি রাইট হবে বলেন? ক 1, তাহলে তুমি যদি এইভাবে চিন্তা করো তাহলে কোনটি রাইট তোমার মতে? ঠিক আছে, T−1, এখানে L0 T−1, এখানে M0 L0 T−1, তিনটা হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমাদের এখন কৌণিক বেগের সঙ্গে কৌণিক ত্বরণের সঙ্গে রৈখিক ত্বরণের সম্পর্ক আমরা বের করবো ঝটাঝট করে। রৈখিক ও কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক লক্ষ্য করিও, V = ωr। ঠিক আছে, সময়ের সাপেক্ষে দুই পাশেই ব্যবকলন করলাম। ব্যবকলন করলে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন হচ্ছে রৈখিক ত্বরণ। আর এটা নিয়ম হচ্ছে কি, ওমেগাকে রেখে আরকে পরিবর্তন করতে হবে, আরকে রেখে ওমেগাকে পরিবর্তন করতে হবে, বা A = ω × 0 + R × আলফা। তাহলে A = R আলফা, এইটা হচ্ছে সম্পর্ক। অর্থাৎ রৈখিক ত্বরণ = ব্যাসার্ধ গুণন কৌণিক ত্বরণ। তাহলে এই হচ্ছে তোমার এই দুই ত্বরণের মধ্যে সম্পর্ক। এছাড়াও এটাকে অন্যভাবেও প্রমাণ করা যেতে পারে। এক এক বই এক এক রকম প্রমাণ আছে। তোমার কাছে কেউ প্রমাণটা চাইবে না, তোমার কাছে চাইবে সবাই হচ্ছে এটা। তাহলে ইমরান, তুমি একটু রেডি হও, আমরা কাটবো ক্লাসটা। তাহলে তোমরা বুঝতেই পারছো আজকে আমরা প্রায় এই ক্লাসে এই গতিবিদ্যার প্রায় শেষের দিকে চলে এসেছি। আর 1-2 দিন ক্লাস হলে আমরা এটা শেষ করব। আশা করা যায় তোমরা আমার ততক্ষণ সাথে থাকবে এবং তোমাদের কোথায় কোথায় ভালো লাগছে, কোথায় কোন প্রশ্ন থাকছে সেই প্রশ্নগুলো কমেন্ট বক্সে দাও। আমরা তোমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।
আমরা ক্লাসটা নেওয়ার পর অনেক শেয়ার হয়, অনেকে দেখে, যখন লাইভ ক্লাস অনেকে করে না, অনেকে পরে ক্লাসটা দেখে, তো সেটা দেখুক, অসুবিধা নেই। দেখার সময়ও যদি কিছু মন্তব্য করে রাখে তাহলে পরের ক্লাসে আমরা উত্তরটা দিতে পারি। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা প্রত্যেকেই ভালো ছাত্রছাত্রী, বিভিন্ন জায়গা থেকে দিনাজপুর সরকারি কলেজের সব মেধাবী ছাত্রছাত্রী। শুধু লেখাপড়ার পাশাপাশি কিছু সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। হ্যাঁ, যেমন মনে করো কবিতা আবৃত্তি, নাটকে অভিনয়, গান গাওয়া, এগুলো যদি তোমার প্রতি থাকে, অথবা খেলাধুলা করো, এগুলো যদি তোমার মধ্যে থাকে তাহলে এগুলোকেও বিকশিত করতে হবে। পাশাপাশি লেখাপড়ার সাথে এগুলোর কোনো সংঘর্ষ নেই। একই সাথে তোমার যদি শীতের পোশাক যদি পরে থাকে তাহলে আশেপাশের গরিব কাউকে যদি তুমি এটা দান করো তাহলে সেটা খুব সেটা মানুষের উপকার হবে। এই শীতের পোশাকটা শীত চলে যাওয়ার পর দান করে আর লাভ হবে না। তা আমি তোমাদেরকে বলবো যে নিজেরা আরও বেশি মানবিক হও। তুমি যদি আজ যদি মানবিক না হও তাহলে কাল যদি ডাক্তার হও তা তুমি তো দেখবে যে রোগীর গলা কাটবে। হ্যাঁ, তো সেই কারণে আমি তোমাদেরকে মানবিক হওয়ার জন্য পরামর্শ দিব। মানুষকে নিয়ে ট্রল করা বন্ধ করো। ট্রল মানে তোমার যে একটা ফ্যাশন হয়ে গেছে ট্রল, মানুষকে ছোট করা, এটাতে তুমি অন্যকে সম্মান দাও, নিজেও সম্মান পাবে। ওকে, তুমি আজ যদি কাউকে যদি ফেসবুকে কোনো ট্রল করো, মন্তব্য করো, নিশ্চিত থাকো আজ হোক কাল হোক তুমি নিজেও কাল ট্রলের শিকার হবে এবং তুমিও অপমানিত হবে। অন্যকে অপমানিত করবে না, নিজে ভালো থাকবে তাহলে। ওকে, সবাইকে ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, তোমাদের সুখী ও সুন্দর জীবন কামনা করছি। ধন্যবাদ।